স্টেশনের দিকে যেখানে আমরা রয়েছি সেখান থেকে যে রাস্তাটা সোজা ধরে চলে এলাম, মোটামুটি 10-12 মিনিট হাঁটার পরে এই যে ওয়েস্ট টাওয়ার স্ট্রিট মাদুরাই, এই রাস্তা দিয়ে সোজা চলে এলে দেখতে পাচ্ছেন যার জন্য এত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো, মাদুরাইয়ের মীনাক্ষী আম্মা টেম্পল। আর এটা হচ্ছে গিয়ে মাদুরাইয়ের ওয়েস্ট গেট। 4টে গেট রয়েছে, 4টে গেটই একই সেম পিলার রয়েছে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি, মাদুরাই তথা সাউথ ইন্ডিয়া বা ভারতবর্ষের একটি বিখ্যাত মন্দির আরুলমিগি মীনাক্ষী সুন্দরেশ্বর আম্মার টেম্পলের সামনে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা ওয়েস্ট গেট। এই প্রথমেই একটু বলে দিই, এই মন্দিরে ঢোকার 4টে গেট আছে। এই মুহূর্তে আমরা ওয়েস্ট গেটের সামনে দাঁড়িয়ে। আর এই আরুলমিগি মীনাক্ষী দেবী আম্মার সুন্দরেশ্বর টেম্পল, এই ইতিহাস খুব সামান্য করে আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। এক্স্যাক্ট মন্দিরটা কবে হয়েছে সেটা বলতে পারবো না, এটা নিয়ে নানা রকম ঐতিহাসিক ব্যাখ্যা আছে। তবুও কিছুটা যা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে 1190 অর্থাৎ 1119 খ্রিস্টাব্দ থেকে 1205 নাগাদ মন্দিরটা তৈরি হয়েছে। এইখানকার সেই তৎকালীন রাজবংশ পাণ্ডায়ন রাজবংশ এই মন্দিরটি তৈরি। সামান্য যেটুকু ইতিহাস বা ঐতিহাসিক ব্যাখ্যা আছে সেটা হচ্ছে যে পাণ্ডায়ন রাজবংশের রাজা মলয়ধ্বজা এবং কাঞ্চনমালা, রানী কাঞ্চনমালা, তাদের কোনো রকম সন্তান ছিল। তারা সন্তান কামনার উদ্দেশ্যে ঈশ্বরের কাছে যজ্ঞ করছিলেন, ঈশ্বরের কাছে নানা রকম প্রার্থনা করছিলেন। একটি সন্তান মানে অবশ্যই রাজবংশীয়কে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তারা একটি পুত্র সন্তানের কামনার উদ্দেশ্যে একটি যজ্ঞ করছে। সেই সময় সেই যজ্ঞ থেকে পুত্র সন্তানের পরিবর্তে একটি কন্যা সন্তানের আবির্ভাব। কন্যা সন্তান, যে কন্যা সন্তানটির আবির্ভাব হয় অদ্ভুতভাবে ত্রিবক্ষ কন্যার সন্তান। আমরা সবাই জানি সাধারণত নারী দ্বিবক্ষ থাকে, বাট এই কন্যা সন্তানটি ছিল ত্রিবক্ষ কন্যা সন্তানের জন্ম। তাতে রাজারানী ভীষণভাবে অবাক হয়ে যান। কিন্তু সেই সময় ব্রিটিশগণ, সেই সময়কার রাজজ্যোতিষীরা তারা ব্যাখ্যা করেন যে এই সন্তান, কন্যা সন্তান বড় হয়ে যখন তার স্বামীকে খুঁজে পাবে তার তৃতীয় বক্ষটি উধাও হয়ে খুব ভালো কথা। রাজারানী এই যে কন্যা সন্তানটি, এই কন্যা সন্তানটির নাম দেন মীনাক্ষী। এই কন্যা সন্তানটিকে তারা লালন পালন করে বড় করতে। এরপরে একটা সময় পাণ্ডুয়ানের রাজা তিনি মৃত হন। তিনি মৃত হয়ে যাওয়ার পর তার রাজ্যভার চালানোর দায়িত্ব তিনি তার একমাত্র কন্যা সন্তানকে দেন। পাণ্ডুয়ানের রাজা মলয়ধ্বজ যখন মৃত্যু হয় সেই সময় তার কন্যা সন্তান যুবতী এবং কন্যা সন্তানের হাতে রাজ্যের শাসনভার। আচ্ছা, এবারে একটা কথা সামান্য একটু বলে দিই, সেটা হচ্ছে মীনাক্ষী অর্থাৎ মাছের চোখ। এই কন্যা সন্তানের এক অদ্ভুত সুন্দর রূপ ছিল, তার চোখ ছিল পুরো মাছের মতো সুন্দর, তাই জন্য তার নাম দেওয়া হয়েছিল মীনাক্ষী। আচ্ছা, এরপরে যে কন্যা সন্তান তার রাজ্যের ভার তার হাতে তুলে নেয়, সে একের পর এক রাজ্য জয় এবং রাজ্য বিস্তার করতে শুরু করে। এই করতে করতে সে একটা সময় স্বর্গে গিয়ে উপস্থিত। স্বর্গে গিয়ে যখন সে উপস্থিত হয়, এবারে স্বর্গের দেবতারা ভীষণভাবে ভীত হয়ে ওঠে যে এরপরে তার স্বর্গ দখল করবে এই কন্যা। তখন সমস্ত দেবরা গিয়ে মহাদেবের কাছে আবেদন জানায় যে এই মহিলা, এই কন্যা, এই যুবতী মানে কুমারী, মানে প্রিন্সেস যাকে বলে, এই কুমারী আমাদের স্বর্গ দখল করে দিচ্ছে। এবারে আপনি আমাদের এর কোনো বিহিতের ব্যবস্থা করুন। তখন মহাদেব এসে মীনাক্ষীর সামনে এসে হাজির এবং অদ্ভুত আশ্চর্যভাবে একটা সময় জ্যোতিষীরা, রাজজ্যোতিষীরা যেটা মানে প্রবাদ করেছিলেন বা ভবিষ্যৎ বক্তা করেছিলেন, যেটা যে মীনাক্ষী যখন তার স্বামীকে খুঁজে পাবে তার তৃতীয় বক্ষটি উধাও হয়ে, ঠিক সেই ঘটনাটাই ঘটে। মহাদেব যখন স্বয়ং মীনাক্ষীর সামনে এসে হাজির হয়, মীনাক্ষী দেবীর তৃতীয় বক্ষটি উধাও হয় এবং সেই মুহূর্তে মীনাক্ষী দেবী বুঝতে পারে যে এই তার স্বামী। বুঝতে পাওয়ার পর সে তার রণনীতিকে থামিয়ে দিয়ে সে মহাদেবকে বলে, তুমি আমাকে বিয়ে করো, কারণ তুমি আমার স্বামী, তুমি এবারে আমাকে বিয়ে করো।
তখন মহাদেব তাকে বলেন যে এই মুহূর্তে আমার তোমাকে বিয়ে করা সম্ভব নয়, তুমি তোমার শহর মাদুরাইতে ফিরে যাও, ঠিক 8 দিন বাদে আমি তোমার বাড়িতে চলে যাব। এরপরে মীনাক্ষী দেবী তো ফিরে আসে মাদুরাইতে। ফিরে আসার পরে শিব যে তাকে মানে কথা দিয়েছিলেন, প্রমিস করেছিলেন, ঠিক 8 দিন বাদে মহাদেব চলে আসেন মীনাক্ষী দেবীর কাছে, মীনাক্ষী দেবীকে বিয়ে করবেন। এবং শুধু তাই নয়, মহাদেব এবং পার্বতীর এখানে বিয়ে দিয়েছিলেন নারায়ণ, স্বয়ং ভগবান বিষ্ণু। স্বয়ং ভগবান বিষ্ণু সোনার রথে চড়ে এখানে এসে হাজির হন নব দম্পতিকে বিয়ের পর এখান থেকে নিয়ে যাবেন স্বর্গের উদ্দেশ্যে। এখানে এক কথায় বলা যেতে পারে বিষ্ণু পিতা তথা দাতার ভূমিকা পালন করে, কারণ কন্যাদের দান করতে হয়, কন্যাদানের ভূমিকা পালন করে বিষ্ণু। বিষ্ণু এবারে বিয়ে দেওয়ার পর এখানে নিয়ে যান মীনাক্ষী দেবী এবং মহাদেব। এইভাবে তাদের জীবন শুরু হয়। আচ্ছা, এবারে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে মীনাক্ষী দেবী এখানে যে গায়ের রং দেখা যায় সেটা হচ্ছে সবুজ। গায়ের রং সবুজ কী কারণে? কারণ আমরা জানি সাউথ ইন্ডিয়ায় বেশিরভাগ ক্ষেত্রে গায়ের রং ডাস্ট হয়, মানে একটু শ্যামবর্ণ গায়ের রং হয়। আর যেহেতু এখানে মানে গায়ে হলুদ মাখার একটা প্রবণতা আছে, তাই জন্য শ্যামবর্ণের কোনো মানুষ যখন গায়ে হলুদ মাখে তার গায়ের রং কিছুটা সবুজ দেখায়। তাই জন্য এখানে মীনাক্ষী দেবীর গায়ের রং খানিকটা সবুজ এখানে দেখানো হচ্ছে। আর এই মীনাক্ষী দেবী এবং মহাদেবের এরপর যে তারা সাংসারিক জীবনযাপন শুরু করতে থাকে, তাদের একটি পুত্র সন্তানের জন্ম। সে হচ্ছে শ্রী সুব্রমণিয়াম। সেই সুব্রমণিয়াম আর কেউ নয়, আমাদের খুব পরিচিত কার্তিক। এই হচ্ছে মহাদেব বা পার্বতী আর কার্তিকের এই জীবন শুরু হয় এবং তার পরবর্তীকালে আরও নানা রকম ঘটনা ঘটতে থাকে। আচ্ছা, এবারে মন্দিরটা নিয়ে আমি আরেকটু যদি স্ট্রাকচার নিয়ে কিছু কথা বলি। মন্দিরটার ভেতরে একটা জায়গা আছে যেখানে 1000 পিলার আছে, যেটা একটা বিশেষভাবে দেখার জিনিস। 1000 পিলার আছে এবং প্রত্যেকটা পিলারের আলাদা সিগনিফিকেন্ট, আলাদা আর্কিটেক্ট, আলাদা ডিজাইন আছে। এখন মন্দিরের ভেতরে যেহেতু স্ট্রিক্টলি ক্যামেরা, মোবাইল সব কিছু প্রহিবিটেড, আমরা হয়তো সেগুলো আপনাদেরকে দেখাতে পারবো না, তাই জন্য আপনাদেরকে এটা বলে দিচ্ছি। আচ্ছা, এবার একটুখানি বলি, মোটামুটি মাদুরাই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, যে সুন্দরেশ্বর আম্মান টেম্পল বা মীনাক্ষী দেবী টেম্পল, এই টেম্পলটা হচ্ছে মাদুরাইয়ের একটি বিখ্যাত নদী ভাইজাই নদী। ভাইজাই নদীর ঠিক দক্ষিণ তীরবর্তী মানে তীরে অবস্থিত। আর বলা যেতে পারে খানিকটা সেন্টার, মানে সেন্টার অফ দ্য সিটিতেও মানে মন্দিরটা রয়েছে। আর মন্দিরের যে স্ট্রাকচার দেখছেন, অসাধারণ স্ট্রাকচার, মানে দ্রাবিড়িয়ান স্ট্রাকচার, অসাধারণ, মানে পুরো রঙিন এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু মানে ফুটে আছে। দেখুন খুব ভালোভাবে একদম এই যে জায়গাটা, যেটা মানে এই যে প্রত্যেকটা জায়গার মধ্যে কিছু না কিছু মানে রয়েছে, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মানে আছে। আর আগেও বললাম, আবারও বলে দিচ্ছি, মন্দিরটা ঢোকার জন্য 4টে গেট আছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আমরা এই মুহূর্তে ওয়েস্ট গেটে দাঁড়িয়ে আছি। মন্দিরের এবার আমি একটু টাইমিং বলি। সকাল 5টা থেকে দুপুর 12:30 অবধি মন্দির খোলা থাকে। আবার বিকেলবেলা 4টে থেকে রাত্রি 9:30 অবধি মন্দির খোলা থাকে। আর মন্দিরে ঢোকার আগে ক্যামেরা, আপনার পার্স, আপনার মোবাইল সমস্ত কিছু ওখানে জমা রেখে দিতে হয়। শুধুমাত্র পয়সার ব্যাগ ছাড়া বাদবাকি সমস্ত কিছু বাইরে জমা দিয়ে দিতে হয়। আর এখানে আরও একটা কথা বলি, এই মন্দিরের মধ্যে মহাদেব আর মা পার্বতীকে আমরা যেটা দেখতে পাবো, মহাদেবের এখানে এক আশ্চর্য অদ্ভুত রূপ দেখা যায়। আমরা সাধারণত মহাদেবকে লিঙ্গ হিসাবে দেখি, বেশিরভাগ জায়গাতেই লিঙ্গ হিসাবে দেখি, বাট সাউথ ইন্ডিয়ায় কোনো কোনো মন্দিরে আমরা হয়তো মহাদেবকে নটরাজ রূপেও দেখেছি, কিন্তু এখানে মহাদেব কিন্তু সাংসারিক। আমরা জানি মহাদেব হচ্ছে বৈরাগী বা সন্ন্যাসী, তো মহাদেবকে তাই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই লিঙ্গ হিসাবে বা যেটা বললাম নটরাজ মূর্তি হিসাবে দেখি। এখানে যেহেতু মহাদেবের সাংসারিক রূপটি দেখা যায়, মা মীনাক্ষীর সাথে তিনি সংসারে বসবাস করছেন, ঘরকন্যা করছেন, তাই জন্য এখানে মহাদেব নানা রকম সোনার গয়নায়, সিল্কের জামা কাপড়ে তিনি আভূষিত হয়ে রয়েছেন। আর মন্দিরটা হচ্ছে টোটাল 14 একর জমির ওপরে দাঁড়িয়ে আছে।
আর আবারও বলছি 1190 খ্রিস্টাব্দ থেকে 1205 খ্রিস্টাব্দে নাগাদ মন্দিরটা তৈরি হয়েছিল। আর ভেতরটা যদি ঘুরে দেখেন খুবই ভালো লাগবে, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। যদি কখনো মাদুরাইতে আসেন, এটা একটা খুব বিখ্যাত মন্দির, অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে 51টি মায়ের যে সতীপীঠ, সেই সতীপীঠের মধ্যে একটা হচ্ছে মীনাক্ষী আম্মান দেবী সতীপীঠ। এই মন্দিরটা হচ্ছে একটা সতী, 51টা পীঠের মধ্যে কিন্তু একটা পীঠ। আর এই মীনাক্ষী আম্মান দেবী কিন্তু শুধুমাত্র মা পার্বতী নয়, তার আরও অনেক রূপ এর মধ্যে দেখা যায়। সেটা হচ্ছে মা লক্ষ্মী, মা সরস্বতী, মা অম্বা, অনেক রূপ, একের মধ্যে অনেক রূপকে দেখা যায়। আর দেবী পার্বতী বা মীনাক্ষী আম্মান একই, সবই একই মায়ের বিভিন্ন নামে পূজিত হন। মন্দিরের ভেতরে টোটাল 33,000 মানে 33,000 ধর্মগ্রন্থ আছে। ছোট বড় মিলিয়ে 14টা প্রবেশদ্বার আছে, কিন্তু 14টা প্রবেশদ্বারের মধ্যে সবগুলো সাধারণ মানুষের জন্য নয়। মূল 4টি প্রবেশদ্বার, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, 4টে গেট মোটামুটি ইউজ করা হয়। দুটো বিশেষভাবে সোনার ভাস্কর্য আছে এর ভেতরে, আর 1000 পিলার আছে বিশেষভাবে যে শিল্পকলার নিদর্শন। আর এছাড়া এর মধ্যে যে বিভিন্ন প্রবেশদ্বারগুলো রয়েছে, এক একটা প্রবেশদ্বারের উচ্চতা এক এক রকম। সব থেকে হায়েস্ট যে প্রবেশদ্বারটা উচ্চতা সেটা হচ্ছে 170 ফিট। মীনাক্ষী মন্দিরের এখানে কিছু অ্যানুয়াল ফেস্টিভ্যাল হয়। সেই অ্যানুয়াল যে ফেস্টিভ্যালটা হয় সেটা থিরুকালামানাই অথবা চিত্রাই হচ্ছে লোকাল নাম, বা থিরুকালামানাই এই ফেস্টিভ্যালটা এখানে হয়। আর এই ফেস্টিভ্যালটা হয় সাধারণত এপ্রিল মাসে 15 দিন ব্যাপী এই ফেস্টিভ্যালটা হয়। আর এই ফেস্টিভ্যালের সময় মীনাক্ষী দেবীকে মন্দির থেকে বাইরে বার করে বেশ কিছুটা অঞ্চল একটা বিশাল প্রসেশন করে মাকে ঘোরাবে। তাই আপনারা যদি কখনো আসবেন মনে করেন, যদি যারা এই ধরনের ফেস্টিভ্যাল দেখতে ইচ্ছুক, দেখতে আগ্রহী, যেমন আমাদের কলকাতায় দুর্গাপুজো যারা দেখতে আগ্রহী, আমরা তো আছি, এছাড়া কলকাতার বাইরে থেকে প্রচুর লোক আছে দুর্গাপুজো, ঠিক সেরকমভাবেই এই মীনাক্ষী দেবীর এই মন্দিরের এই বিশেষ বাৎসরিক এই উৎসব যখন যারা দেখতে আগ্রহী, তারা এপ্রিল মাসে আসতে পারেন। এই বিশেষ দিনটা, পার্টিকুলার ডেটটা আমি বলতে পারবো না, কারণ জানেন এই ডেটগুলো তিথি নক্ষত্র অনুযায়ী দেখে সেইগুলো ডেটগুলো ডিক্লেয়ার করা হয়। তো এপ্রিল মাস 2023 সেটা চলে গেছে, আবার আগামী বছর আগে এই ডেটটা ডিক্লেয়ার মন্দির কর্তৃপক্ষ করেন। সেই ডেটটা জেনে দেখে আপনারা আসতে পারেন। এই ধরনের এই ধরনের ফেস্টিভ্যাল যা হয়, কীরকমভাবে হয় সেলিব্রেশন, সেটা আপনারা এখানে দেখতেই পারেন। এই চিত্রাই ফেস্টিভ্যাল, তো যদি মনে করেন এখানে আসবেন মাদুরাইতে, এই ফেস্টিভ্যালটাকে আপনারাও যোগদান করবেন, এখানে আসতে পারেন, হয়তো আপনাদের ভালো লাগবে। এটা মন্দিরে প্রবেশ করার একটা গেট। এখানে আপনার এদিকে মোবাইল জমা করতে হবে, ওদিকে জুতো জমা করতে হবে, ওদিকে ব্যাগ জমা করতে হবে। মোবাইল 5 টাকা করে, ব্যাগ 2 টাকা করে, জুতো ফ্রি। আর এই উল্টো দিকে দেখতে পাচ্ছেন প্রচুর লজ রয়েছে, এই যে বসন্ত লজ, এই যে ভাগ্যলক্ষ্মী লজ, মানে প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে। যদি কেউ মনে করেন মন্দিরের সামনেই থাকবেন, উল্টো দিকে থাকতে পারেন। আমরা এখানে যেহেতু নেই তাই দামগুলো খুব একটা বলতে পারলাম না। তো এই 4টে গেটের চারদিকে প্রচুর রুম লজ পেয়ে যাবেন, যেগুলোতে মনে করলে আপনারা চাইলে থাকতে পারেন। হ্যাঁ, একটু ভাষাগত সমস্যা থাকে, বাট এসে একটু বুঝিয়ে বলতে পারলে তারাও চেষ্টা করে আপনাকে বোঝানো। এবার দেখুন আমরা এখন নর্থ গেটের দিকে চলে যাচ্ছি। এদিকেও রয়েছে দেখুন শুভশ্রী প্লাজা, একটা হোটেল রয়েছে, সামনে আরও দোকান, অনেক হোটেল রয়েছে। প্লাস এখানে টুকটাক মন্দিরের সামনে যেমন দর্শনের সামনে পুজো দেওয়ার জন্য যে দোকানগুলো থাকে পেয়ে যাবে। আর এই সময় বাইরে খুব একটা ভিড় দেখছি না, যদিও এখন সকাল মোটামুটি 11:30 মতো বেজে গেছে। আমরা যদিও কাল রাতে একবার দর্শন করে গেছি, তো রাত্রিবেলা এতটাই অন্ধকার ছিল এখানে ভিডিও করা হয়নি। তো আজকে সকাল থেকে ভিডিওটা করছি। তো রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এখানে এই রাস্তায় খুব একটা গাড়ি ঘোড়া চলে না, এরকম হেঁটে চলতে পারবেন। পুরো শেড করে দেওয়া আছে, চাইলে এখানে বসে রেস্ট নিতে পারবেন চলার পথে। আর মন্দিরের ভেতরে হুইল চেয়ার নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে, যদি বাড়ির বয়স্কদের নিয়ে আসেন নিয়ে যেতে পারবেন, কারণ অনেক জায়গাতেই স্লোপ করে দেওয়া রয়েছে, একদম মন্দিরের ভেতর অব্দি স্লোপ করে দেওয়া আছে, বয়স্কদের নিয়ে যেতে পারবেন। যারা হাঁটতে চলতে পারছে না, বিভিন্ন ব্যথা বেদনায় জর্জরিত, তাদেরও মন্দির দেখা থেকে কোনোভাবেই দূরে থাকবেন না। তো 4টে গেট দিয়ে, কালকে আমরা ওয়েস্ট গেট দিয়ে ঢুকেছিলাম, ওয়েস্ট গেট দিয়ে বেরিয়েছিলাম, আজকে আমরা নর্থ গেটের দিকে যাচ্ছি। নর্থ গেট দিয়ে ঢুকবো, দেখবো কীভাবে যাওয়া যায়, কী করা যায়। আচ্ছা, ভেতরে কিন্তু একটা টিকিটের ব্যবস্থা রয়েছে,
পার পার্সন 50 টাকা করে। বিনা টিকিটও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ওই যে টিকিটটা যদি কাটেন তার জন্য স্পেশাল দর্শনটা আপনি করতে পারবেন। বাট ওখানেও দেখবেন পয়সা দিয়ে বিশাল লাইন, ভিড়। তো এবার দর্শন করার জন্য টিকিট কাটা নট ম্যান্ডেটারি, বাট যে যেরকম চান সেরকম করতেই পারেন, কারণ সব জায়গাতে এরকম একটা স্পেশাল লাইনের ব্যবস্থা রয়েছে। বাট কোথাও প্রণামীর জন্য খুব একটা জোরাজুরি ব্যবস্থা নেই, আপনি আপনার মতো হুন্ডিতে যা ইচ্ছা দান করতে পারেন, যা দিয়ে ইচ্ছা পুজো দিতে পারেন। এই দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে নর্থ গেটের সামনে চলে এসেছি। এটাও খুব সুউচ্চ, মানে গেটগুলো, এদের এই দ্রাবি শিল্পকলাগুলো মানে দেখার মতো, মানে এটা দেখলেই মন ভরে যায়। তো কালারফুল একটা ব্যাপার। তো দেখছি আজ নর্থ গেট দিয়ে ঢুকছি, আর ভেতরে কিছু দেখাতে পারবো না, কারণ একটু পরেই আমরা মোবাইল টোবাইল সব জমা করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ফুলমালার দোকান রয়েছে, নারকেল রয়েছে, যেরমভাবে যা লাগবে আপনারা নিয়ে নিতে পারেন। তো এই আজকে এখানের জিনিস। চলুন বাকিটা আমরা কী করছি আগামীতে, ভেতরে কি দেখে এলাম সেটা পরে এসে আপনাদের বলবো, কারণ ভেতরে একটা মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামটাও দেখবো আমরা। তো দেখার পরে আমরা জানাবো যে কী করা দরকার না দরকার, কী আছে ভেতরে। তো দেখতে থাকুন ভিডিওটা।